আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা শিখবো কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। তো ওয়েবসাইট বানানোর আগে আমাদেরকে জিনিস বুঝতে হবে ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং ওয়েবসাইট কি। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেই। ব্রাউজার ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা একটা ই কমার্স ওয়েবসাইট, এটি একটা বাংলাদেশের ওয়েবসাইট দারাজ। এখানে ইউজাররা চাইলে নিজেদের প্রোডাক্ট সেল করতে পারে বা প্রোডাক্ট কিনতে পারে। যেমন দেখেন আমাদের সামনে উপরে একটা ন্যাপ বার আছে, একটা সার্চ বার আছে, নিচে সাইটে একটা সাইড বার আছে। আমাদের সামনে আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের ভিজুয়াল ইন্টারফেস যা দেখাচ্ছে, আমাদের সামনে যা দেখতে পাচ্ছি, এটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপিং এর কাজ। ওকে। আর আমরা যে এখানে সার্চ দেওয়ার পর যে রেজাল্ট গুলো আসতেছে বা যেই রেজাল্টের যে সাজেশন দিচ্ছে, সেগুলো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপিং এর কাজ। তো আমরা শিখবো ফ্রন্ট এন্ড ডেভেলপিং। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। নিউ ফোল্ডার নাম দিব ক্লাস 1। ওকে। তো ওয়েবসাইট কি বোঝার জন্য আমি আপনাদের জন্য একটা পিকচার বের করে রাখছি। পিকচারটা দেখেন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ এবং একটা হার্ড ড্রাইভের মতো একটা কিছু, একটা জিনিস দেখেন, একটা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ এরকম একটা কিছু একটা জিনিস। তো এটা হচ্ছে আমাদের সার্ভার। এই যেখানে যেটা হার্ড ড্রাইভের মতো হার্ড ডিস্ক যে জিনিসটা আছে, এটা আমাদের সার্ভার। আর এইখানে যেটা আছে, এটা আমাদের কম্পিউটার ল্যাপটপ, যেখানে একটা ব্রাউজার ওপেন করা আছে, আমরা যেখানে ব্রাউজিং করি। ওকে। তো আমাদের ব্রাউজার দিয়ে আমরা একটা ওয়েবসাইট ভিজিট করব। যেমন আমরা আমাদের ব্রাউজার দিয়ে ফেসবুক ভিজিট করব, তাহলে আমাদের কি করতে হবে, ব্রাউজার থেকে সার্ভার একটা রিকোয়েস্ট দিতে হবে। যখন আমরা সার্চ দেই তখন ব্রাউজার থেকে সার্ভার একটা রিকোয়েস্ট যায়, যাওয়ার পর সার্ভার সেটা কি করে, তখন সে সার্চের সাথে রেজাল্টগুলো মিলিয়ে দেখে। যদি সেই রেজাল্টে কোনো কিছু পায়, তখন সার্ভার রেসপন্স হিসেবে আমাদের একটা এইচটিএমএল ডকুমেন্ট বা এইচটিএমএল ফাইল ফরম্যাট পাঠিয়ে দেয় ব্রাউজারের কাছে। ব্রাউজার সেই এইচটিএমএল ফাইল ফরম্যাটটা রিড করে আমাদের একটা সুন্দর একটা আউটপুট দেখায়, একটা ওয়েবসাইটের আউটপুট দেখায়। আমরা দাঁড়াতে দেখলাম উপরে একটা ন্যাপ বার দেওয়া আছে, সার্চ বার, নিচে একটা সাইড বার দেওয়া, এখানে প্রোডাক্টের লিস্ট দেওয়া, এরকম। তো আমরা একটা জিনিস দেখি, দেখেন এই যে আমাদের দারাজের যে ওয়েবসাইটটা আছে, এখানে দেখেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, যেমন https www.daraz.com, তারপর এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে। এটা কিন্তু আমি যদি এখানে একটা বাটনে ক্লিক করি, ধরেন এখানে এই বাটনে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এই অ্যাড্রেসটা কিন্তু স্ট্যাটিক, মানে এই অ্যাড্রেসটা একটা সার্ভারে আপলোড দেওয়া আছে, বা এই অ্যাড্রেসে যে ফাইলগুলো আছে, দারাজের যে ফাইলগুলো আছে, সেটা একটা সার্ভারে আপলোড দেওয়া আছে। এখন যদি মনে করেন এটা কোনো ওয়েবসাইটে আপলোড, মানে এটা কোনো সার্ভারে আপলোড দেওয়া নাই, তাহলে কিন্তু আমি এখানে নেট কানেকশনের মাধ্যমে যদি সার্চ দেই, সেটা কিন্তু হুট করে আমার পিছে চলে আসবে না। ধরেন আমার পিসিতে একটা এই যে পিকচারটা আমার পিসিতে আছে, ধরেন এই যে পিকচারটা আমার পিসিতে আছে। এখন যদি এই পিকচারটা আমি কোথাও না শেয়ার করি ইন্টারনেটে, তাহলে কিন্তু যে কেউ আমার মতো চাইলে এই পিসি থেকে এই পিকচারটা দেখতে পারবে না। ঠিক আছে? তেমনি ওয়েবসাইটের ক্ষেত্রে সেরকম, যদি এই ওয়েবসাইটের মালিক বা ওয়েবসাইটের ওনার যদি ডোমেইন হোস্টিং ছাড়া যদি ওয়েবসাইটটা হোস্ট না করতো বা সার্ভারে আপলোড দিয়ে না রাখতো, তাহলে কিন্তু আমরা এখানে হুট করে দ্বারা সার্চ দিলেই দাদাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যেত না। তো আমরা প্রথমে আমাদের একটা পিকচার দেখবো। পিকচারে কিছু একটা বোঝার মতো আছে, দেখেন এই যে এটা আমাদের ডেস্কটপ যখন সার্ভারকে রিকোয়েস্ট দিচ্ছে গিভ মি ফাইল এক্স, সার্ভার তখন ডেস্কটপকে সেটা পাঠিয়ে দিচ্ছে। এটা ডাব্লিউ কিভাবে কাজ করে, মানে ডাব্লিউ মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেভাবে কাজ করে সেটা এখানে বোঝানো হচ্ছে। আর এইখানে দেখেন এই যে এইচটিটিপি, তারপর এটা হলো সাইটের যে ডোমেইন হোস্টিং এর যে নামটা, সেটা নেম অফ সাইট। আর এটা হলো ওই অ্যাবসলিউট পাথ, মানে কোন ফোল্ডারের ভিতর, তার ভিতর কোন ফোল্ডারের ভিতরে এই যে এইচটিএমএল ফাইলটা আছে সেটা। ওকে। তো আমাদের ব্রাউজার কি রিড করে, আমাদের ব্রাউজার রিড করে এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ফরম্যাট বা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কি, আমরা এইচটিএমএল সার্চ দিয়ে দেখি এইচটিএমএল কি, গুগলে সার্চ দেওয়ার পর কি আসে, দেখেন
এই যে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মার্কআপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েব পেজের বেসিক কাঠামো তৈরি করা হয়। ওই যে ওয়েবসাইটের স্ট্রাকচার প্রকৃত অর্থে একটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। তো আমরা বুঝতে পারলাম HTML কি। HTML হলো একটা ল্যাঙ্গুয়েজ। আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। এটা একটা লার্নিং ওয়েবসাইট থাকে অনেক, এটা একটা লার্নিং ওয়েবসাইট W3 স্কুলস। এখানে ওয়েবসাইটের HTML, পাইথন, জাভা, PHP, C শার্প এগুলা অনেকগুলা কোর্স আছে বা অনেকগুলা কোর্স আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা HTML এর কোড দেখতে পাচ্ছি, যেমন দেখেন ডক্টর HTML লেখা, HTML এর কোড ওপেন করা আছে, ট্যাগ ওপেন করা, এখানে ট্যাগ ক্লোজ করা, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, তারপর বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে কিছু লেখা আছে, এগুলা এটা হচ্ছে HTML। আর HTTP মানে কি, আমি আপনাদের আবার ওই ছবিটা ওপেন করে দেখাই। এই HTTP মানে কি হলো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার দিয়ে কি হলো দেখেন, এই যে সার্ভার মানে আমাদের এই যে কম্পিউটারটা, আমাদের এই কম্পিউটারটা যখন এই সার্ভারকে রিকোয়েস্ট দিচ্ছে, তখন সার্ভার কিন্তু কোনো ইমেজ বা কোনো ভিডিও আমাদের শো করতেছে না। সার্ভার কি শো করতেছে, একটি HTML ডকুমেন্ট বা HTML ফাইল বা HTML ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা একটি ফাইল আমাদের ব্রাউজারে দিচ্ছে। সেই HTML লেখা ফাইলকে আমাদের ব্রাউজার রিড করতেছে, তারপর আমাদের আউটপুট দেখাচ্ছে। তো এখানে মূলত কি হলো, টেক্সটগুলো এখানে চলে আসলো। তাহলে এটাই হলো সেই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে আমাদের টেক্সটগুলো ব্রাউজারে আসলো, ব্রাউজারে আসার পর সেটা ব্রাউজার আমাদের রিড করে HTML এর রিড করলো, HTML রিড করে আমাদের আউটপুট দেখালো ওয়েবসাইট। সুন্দর একটা ওয়েবসাইট, এখানে কিছু লেখা, এখানে সার্চ বার, এখানে লোগো, এরকম। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমরা এখন ওয়েব ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো। প্রথমে আমরা এই যে ক্লাস 1 এর ফোল্ডারটা বানিয়ে নিয়েছিলাম। এখন আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট এই ফাইলটা ক্রিয়েট করব। এখানে ক্লিক করলে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ক্লিক করি, দেখেন এখানে আসছে, দেখেন এখানে আসছে কি নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটা কি ফাইল, এটা একটা টিএক্সটি ফাইল। টিএক্সটি ফাইল মানে কি, লেখা যাবে, কিছু লেখে সেভ করা রাখা যাবে, এরকম একটা ফাইল। তো আমরা জানি সবকিছুর একটা এক্সটেনশন থাকে ফাইলের, যেমন ছবির ফাইলের এক্সটেনশন থাকে জেপিজি, পিএনজি, তারপর ভিডিও ফাইল এক্সটেনশন থাকে MP4, তারপর অডিও ফাইল থাকে MP3। এগুলো হলো ফাইল এক্সটেনশন বা ফাইলটা কি টাইপের সেটা ডিফাইন করে। আপনাদের ভিডিওতে যদি এক্সটেনশন না দেখা যায়, তাহলে আপনারা ভিউতে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশনটা আনসিলেক্ট করা থাকলে এটা চেক করে দিবেন, আর হিডেন আইটেমসটা আনচেক করা থাকলে এটাও চেক করে দিবেন। চেক করে দেওয়ার পর আপনারা এক্সটেনশনগুলো দেখতে পারবেন, আর পিসির যেগুলো হিডেন ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন। তো আমরা যেহেতু জানলাম যে আমাদের কোন কোন ছবি বা কোন কোন ভিডিও তাদের যে কি এক্সটেনশন থাকে, কার এক্সটেনশন কি, যেমন ছবির এক্সটেনশন জেপিজি, পিএনজি, তারপর হলো আমাদের ভিডিও MP3, তারপর অডিও ভিডিও হলো MP4, আবার অডিও MP3, এগুলা এগুলো জানার পর এখন আপনার মনে যাচ্ছে যে আমরা চাইলে রিনেম করে দেখতে পারি। রিনেম করে দেখি আমরা এটা চেঞ্জ হয় কিনা। ধরেন আমি এখানে লিখলাম ওয়েব ডট জেপিজি। যেহেতু আমরা জানি জেপিজি একটা পিকচার, আমরা এখন ইয়েস দেই, দেখি কি হয়। দেখেন জেপিজি দিয়ে ইউজ দেওয়ার পর আমার যে সফটওয়্যার আছে, কম্পিউটারে যে ফটো ভিউয়ার যে সফটওয়্যারটা আছে, যেটা আমার পিকচার শো করে, যে পিকচার দেখায় যেটা, সেই সফটওয়্যার যে আইকনটা আছে সেটা কিন্তু আমাদের এই যে এই ফাইলটার উপরে শো করতেছে। কারণ আমরা এখানে একটা টাইপ ডিফাইন করে দিয়েছি বা একটা এক্সটেনশন দিয়ে দিছি, জেপিজি এক্সটেনশন। এই এক্সটেনশন দেওয়ার কারণে মনে করতেছি কি সফটওয়্যারটা যে এটা একটা ছবি বা এটা একটা জেপিজি আকারে আছে, যেহেতু এটা একটা ছবি, সেজন্য সে তার যে আইকন আছে, ফটো ভিউয়ারের যে আইকনটা আছে, সেটা আমার এই ফাইলের উপর দিয়ে দিছে। তো আমরা এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এটা আবার রিনেম করি। রিনেম করে আমরা এখন লিখবো MP4। MP4 মানে কি আমরা জানি ভিডিও, ইয়েস দেই। এখন দেখি এটা একটা ভিডিও প্লেয়ারের আইকন চলে আসছে।
এটা কিন্তু আমার উইন্ডোজের ডিফল্ট ভিডিও প্লেয়ার শো করে, মানে যেগুলো ভিডিও আমি দেখি এই প্লেয়ারটাই শো করে। এই প্লেয়ারটা তার জন্য তার যে ভিডিওর যে আইকনটা আছে, যে প্লেয়ারের আইকনটা আছে, সে আইকনটা আমার এই ফাইলের উপর শো করতেছে। কারণ সে এখন মনে করতেছে এটা একটা ভিডিও ফাইল, কিন্তু এটা তো একটা ভিডিও ফাইল না, বা ইমেজ ফাইলও না। আমি ডাবল ক্লিক করে দেখাই, দেখেন কোনো ভিডিও চালু হবে না, কারণ এটা আমি মাত্র বানাইলাম। দেখেন প্রপার্টিজ থেকে দেখাই, দেখেন সাইজ 0 বাইটস, মানে এটার কোনো ভ্যালুই নাই বা কোনো সাইজ নাই, এটা একটা এমটি ফাইল। ঠিক আছে, তো আমরা যেহেতু জানলাম আমরা ওয়েব ব্রাউজার বা ওয়েবসাইট বা ব্রাউজার কি ফাইল রিড করে, কি স্ট্রাকচার বা এইচটিএমএল কি, যেহেতু আমরা জানলাম, তো ব্রাউজার আমাদের যে ফাইলটা রিড করে, যে আমাদের ওয়েবসাইটের যে ফাইল, সেই ফাইলের স্ট্রাকচার বা সেই ফাইলের যে এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের নাম হলো এইচটিএমএল। এখন আমরা দেখি, যদি এখানে এইচটিএমএল লিখে দিই তাহলে কি হয়। দেখেন আমি এইচটিএমএল লিখে দিলাম, এখন ইয়েস দেই, এই দেখেন আমার এখানে ক্রোম ব্রাউজারের যে আইকনটা আছে সেখানে চলে আসছে। তার কারণ আমার ব্রাউজার এখন মনে করতেছে এটা একটা ওয়েব ফাইল, সেজন্য ব্রাউজার তার আইকনটা এখানে দিয়ে দিছে। আমি এখন এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন আমার ব্রাউজারে এটা ওপেন হয়ে গেছে। আর এইটা যে আমার এই ব্রাউজারের আইকনটা আসছে, অন্য ব্রাউজার আসে না কে, সেটার জন্য আপনাদের আমি তখনই প্রথমে বলেছিলাম যে আমার ভিডিও প্লেয়ারের ডিফল্ট ভিডিও প্লেয়ার এটা সেট করা আছে, সেজন্য ওটা আসতেছে। আমার ডিফল্ট যে ব্রাউজার, আমার ডিফল্ট যে ব্রাউজিং যে আমার সেট করা আছে, সেটা আমার ক্রোম সেট করা আছে। আপনারা এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন উইথে যাবেন, যাওয়ার পর চুজ অ্যানাদার অ্যাপ, এখানে যাওয়ার পর যদি অলওয়েজ ইউজ দেওয়ার পর ফায়ারফক্স দেন, তারপর দেখেন এটা ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি এখানে রাইট ক্লিক করার পর ওপেন হইতে যাই, যাওয়ার পর যদি আমরা মাইক্রোসফট এজ দেই, দেখেন এটা কিন্তু এজ ব্রাউজারে ওপেন হয়ে যাচ্ছে, আর এটা আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি না এটা এজ ব্রাউজারে ওপেন হোক, আমি চাচ্ছি এটা গুগল ক্রোমে ওপেন হোক। গুগল ক্রোম আমি সিলেক্ট করে দিই। আবার এটা শো করার কারণ হচ্ছে, আমি যে বললাম এটা ব্রাউজার তখন এটা মনে করতেছি এটা একটা ওয়েব ফাইল, সেজন্য ব্রাউজার তার আইকন দেখাচ্ছে। আর আমার যে ডিফল্ট ব্রাউজার যেটা সেট করা থাকবে, সেই আইকন পিসির সব জায়গায় দেখা যাবে। আমি গুগল ক্রোমটা আবার সেট করে দিই, দেখেন গুগল ক্রোমটা আমি আবার সেট করে দিলাম। আর একটা জিনিস দেখে আপনাদের, দেখেন এই যে আমাদের দারাজ আছে, যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের একটা সুন্দর একটা অ্যাড্রেস আছে। দেখুন আমি আপনাদের তখন একবার বললাম, এই যে সুন্দর একটা অ্যাড্রেস https://www.daraz.com, এটা তাদের সাইট নেম। ওকে, কিন্তু এটা যে আমাদের যে ওয়েবসাইট, যে আমাদের যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম ওয়েব ফাইলে যেটা, এর কিন্তু কোনো ইয়া নাই, মানে সাইট নেম নাই, বা হলো কোনো কোনো কিছুই আসতেছে না এখানে। এখানে একটা কেমন একটা লেখা আসতেছে, উল্টাপাল্টা কিছু একটা লেখা আসতেছে। এর মানে কি দেখেন, দেখলে বুঝতে পারবেন এটা উল্টাপাল্টা না, এটা হলো আমার ফাইলের অ্যাড্রেসটা। আমাদের ফাইলটা সি ড্রাইভে আছে, ঠিক আছে। এই যে ইউজার্স, তারপর রাকিব ডেস্কটপ কুমিল্লা, এই যে ক্লাস 1, তারপর web.html, এখানে যে ফাইলটা আছে সে ওই অ্যাড্রেসটা শো করতেছে। এখন আমি আপনাদের তখন যে বুঝাইলাম দারাজের যে এই ফাইলটা বা দারাজের যে ওয়েব ফাইল যেটা আছে, তারা যদি দারাজের যে ওনার যদি এখন সার্ভারে যদি না দিত, তাহলে কিন্তু আমরা ওখানে হুট করে দারাজ সার্চ দিলেই দারাজ আমার সামনে আসতো না। সার্ভারে দেওয়া আছে বিধায় আসতেছে। এখন আমি যে ফাইলটা বানাইলাম এটাও কিন্তু একটা ওয়েব ফাইল, ঠিক আছে, এটাও কিন্তু ওয়েব ফাইল। এখন যদি এটা কেউ সার্চ দেয় তার ব্রাউজারে, আমার ব্রাউজারে যদি আমি আবার সার্চ দেই এই ইউজার নেম দিয়ে, আমার ব্রাউজার তো ওপেন হবে। কিন্তু অন্য কেউ যদি এই অ্যাড্রেসের যে ইয়াটা আছে, এই অ্যাড্রেস দিয়ে যদি কেউ সার্চ দেয়, অ্যাড্রেস নেম দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে কিন্তু তার পিসিতে এটা ওপেন হবে না। কারণ এটা আমার পিসিতে আছে, আমি এটা আমার পিসি থেকে সার্ভারে আপলোড দেই নেই। এটা আমার পিসির যে ফাইল লোকেশনটা আছে সেই ফাইল লোকেশন শো করতেছে, যে ফাইলটা কোথায় আছে সেই ফাইলের অ্যাড্রেস শো করতেছে। এটা পাথ, যেটা পাথ মানে এই যে এই পাথটা শো করতেছে, এই ইউজার, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এখানে, তারপরে যে ফাইলটা যেটা মেক করলাম web.html, ঠিক আছে। তো আমরা এই ফাইলটা যে বানাইলাম এটা তখন এডিট করতে হবে। এডিট করে আমাদের চাইতেছি আমরা চাইতেছি আমাদের ওয়েবসাইটে এরকম ব্ল্যাঙ্ক থাকবে না, আমরা চাই আমাদের ওয়েবসাইটে সুন্দর হবে। ধরেন আমাদের ওয়েবসাইটে কিছু লেখা থাকবে, এরকম লেখা থাকবে, হোম বার থাকবে একটা, উপরে ন্যাপ বার থাকবে, বাটন থাকবে 2টা, এরকম। এগুলো চাচ্ছি, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা আগে প্রথমে শিখি কিভাবে
ফাইলটা এডিট করতে হয়। এখন তো একদম সাদা আছে, কিছু আগে লেখা আনি ভিতরে, তারপর আমরা ওগুলো শিখতে পারবো। ওকে, প্রথমে আমরা ফাইলটা দেখে আসি। এই দেখেন এখানে এইগুলা ফাইলগুলা এডিট করার জন্য একগুলা সফটওয়্যার আছে। সফটওয়্যার গুলাকে কোড এডিটর বলে, বা আমি আগে সার্চ দিয়ে আপনাদের দেখাই, দেখেন তাহলে বেশি ক্লিয়ার হবেন। কোড এডিটর, এই দেখেন এখানে অসংখ্য কোড এডিটর আসতেছে। দেখেন ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, এরকম এরকম অনেক কোড এডিটর আছে, অভাব নেই। এরকম অনেক সফটওয়্যার আছে কোড এডিটর, যারা কোড এডিট করতে পারে। তো আমাদের উইন্ডোজে একটা ডিফল্ট সফটওয়্যার দেওয়া থাকে, সফটওয়্যারটার নাম হলো নোটপ্যাড। এটা দিয়েও কিন্তু আমরা কোড এডিট করতে পারি, ঠিক আছে। মানে এটা কিন্তু আমরা জানি এটা কি জন্য ব্যবহার করি। আমরা কিছু লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারি এখানে। ওকে, আমরা এই কাজে সেটাকে ব্যবহার করি। তো আমরা চাচ্ছি এই ফাইলটা এখানে ওপেন করব। তাহলে ওপেন করার জন্য কি করতে হবে, এই ফাইলটা ধরে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর দেখেন উপরে web.html এই লেখাটা চলে আসছে। তার মানে আমাদের এই ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর যদি আমি এখন চাই কিছু লিখবো, এখানে আমাদের ওয়েবসাইটে কিছু থাকবে, তাহলে হ্যালো লিখলাম। হ্যালো লেখার পর দেখেন উপরে একটা স্টার চিহ্ন আসতেছে। স্টার চিহ্নের মানে কি, এই ফাইলটা সেভ দেওয়া হয় নাই। এখন যদি আমি ক্লোজ করতে যাই, দেখেন লেখা আসবে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস অর নট। মানে আমি যদি ডোন্ট সেভ দেই, দেখেন এটা আমি আবার যদি ওপেন নোটপ্যাডটা ওপেন করি, আবার নোটপ্যাড, এখন এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পর দেখেন যা লিখছিলাম হ্যালো, চলে গেছে। চলে যাওয়ার কারণ কি, আমি তখন সেভ দেই নাই। তো সেভ দিতে হলে কি করতে হবে, দেখেন আমি আবার কিছু হ্যালোটা লিখি, হ্যালো লিখলাম। লেখার পর এই যে ফাইল, এই যে একটা বাটন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, দেখবেন সেভ একটা লেখা আছে। তারপর এখানে যদি আপনারা ক্লিক করেন সেভের উপর, তাহলে এটা আপনার এই লেখাগুলো সেভ হয়ে যাবে। আপনারা যা লিখবেন সেটা সেভ হবে। আবার যদি এটা না ক্লিক করতে চান, কিবোর্ডে Ctrl+S প্রেস করলেও সেটা সেভ হয়ে যাবে। আমি এখান থেকে সেভ দিলাম। এখন আমরা সেভ দেওয়ার পর ব্রাউজারে আসবো, যেখানে আমাদের এই ফাইলটা ওপেন করা ছিল। আমি এখান থেকে আবার ওপেন করে দেখাই তাহলে আপনার সুবিধার জন্য। এই দেখেন ওপেন করলাম, দেখেন আমাদের এই হ্যালো লেখাটা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটে প্রথম হ্যালো লিখে দিলাম। এটা আমাদের ওয়েবসাইটে প্রথম লেখা। ওকে, তো এটা আমি আপনাদের বলতেছি যে এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল একটা ব্রাউজার রিড করতে পারে। সে কিভাবে ব্রাউজার রিড করতে পারে সেটা একটা এক্সাম্পল আপনাদের দেখাই। ধরেন আমি সেম লেখাটাই আবার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করলে কি হওয়ার কথা, এখানে যা লেখা সেখানেও তাই লেখার কথা। যা লেখা এখানে আসতেছে সেখানে এখানেও সেই লেখাই এখানে আসার কথা। ওকে, তো আমি এখানে একটা ছোট একটা কোড লিখবো এইচটিএমএল এর। কোডটা হলো h1। এই যে কোডটা লিখলাম, ঠিক আছে। এখানে কিন্তু সেম সাইজ, এখানেও কিন্তু সেম সাইজ, আপনারা দেখে নেন। এখন আমি ব্রাউজারে আসলাম, এসে রিলোড দিলাম। এই যেখানে এটা হলো রিলোড বাটন ব্রাউজারের, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন এই যে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর এটা কিন্তু অনেক ছোট। তার কারণ কি, ব্রাউজার বুঝতেছে যে হলো এটা একটা এইচটিএমএল এর কোড, বা এটা একটা এইচটিএমএল এর ট্যাগ। সেজন্য ব্রাউজার এখানে এটা মোটা করে দিছে। কারণ আমরা বুঝতে পারবো এটা একটা পাওয়ার আছে, ব্রাউজার জানে এটা একটা পাওয়ার আছে। এটার পাওয়ার কি, এটা টেক্সটগুলোকে মোটা করে দেয়, বড় করে দেয়, এটা একটা পাওয়ার আছে, ঠিক আছে। তার জন্যই এই টেক্সটটা অন্যরকম আর এই টেক্সটটা অন্যরকম হয়েছে। তো আমরা এখানে আরো কিছু লিখি, যেমন হ্যালো হাউ আর ইউ লেখার পর আবার ব্রাউজার রিলোড দেই। দেখেন হ্যালো হাউ আর ইউ। এখন আমি চাচ্ছি এখানে আরো কিছু লেখা দিব। এটা ধরেন কপি করে আবার দিলাম, সেভ দেই। সেভ দেওয়ার পর রিলোড দিই, ব্রাউজারে এসে দেখেন এটা আবার চলে আসছে। আমি এখন চাচ্ছি আমার এইখানে একটা ছোট টেক্সট আছে, মাঝখানে এরকম বড় টেক্সট থাকবে, এবং নিচে আবারও একটা ছোট টেক্সট আসবে, মানে ছোট একটা টেক্সট নিচেও আসবে। তো তার জন্য কি করতে হবে, আমি চাইলাম ছোট টেক্সট দিব, এই হ্যালোটা বানিয়ে সেখানে দেই, সেভ দেই, রিলোড দেই। দেখেন রিলোড দেওয়ার পর কি হলো,
আমাদের এই হ্যালো লেখাটাও এর সাথে মিশে গেছে। এই যে লেখাটা কেন মিশলো, আমরা এখানে যে ট্যাগটা ওপেন করছিলাম, ট্যাগটা যেখানে লিখলাম, লেখার পর ব্রাউজার মনে করতেছে এই ট্যাগটা ওপেন করা হয়েছে, ক্লোজ করা হয় নাই। তার মানে কি, আমার এরপরে যা যা আছে সব আমার মোটা করতে হবে। ধরেন আমি এখানে আরো টেক্সট দিই, এখানে দিলাম, নিচে দিলাম, আমি রিলোড দিয়ে দেখেন আবার ওই সেম মোটা হয়ে আসতেছে। কারণ ব্রাউজার মনে করতেছে এই ট্যাগের পর যা যা আছে সব আমাকে বড় বড় করে লিখতে হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই পর্যন্ত বড় বড় রাখবো, তারপর আবার ছোট ছোট লেখা শুরু করবো। তার জন্য কি করতে হবে, আমাদের এই ট্যাগটা ক্লোজ করতে হবে। ক্লোজ করতে কি করতে হয় দেখাই, দেখেন H1 ওপেন করলাম আমরা এইভাবে। ক্লোজ করতে হলে এখানে একটা স্ল্যাশ দিতে হবে, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এটা একটা এখন ক্লোজ হয়ে গেছে। এরপর যদি এগুলো আমরা আরো লিখি, সেগুলো ছোট হয়ে যাবে। আপনি আমাদের রিলোড দিয়ে দেখাই, দেখেন ব্রাউজার রিলোড দেওয়ার পর দেখেন মাঝখানে বড় হয়েছে, তার নিচে ছোট হয়েছে, তার উপরে তো বড় আগের থেকে ছোট আগের থেকে ছিল এই লেখাটা। এখন এই যে টেক্সট এডিটরটা আছে, এই এডিটরে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, এই এডিটরটা আমাদের ভুল ধরে দিতে পারে না। ব্রাউজার যেমন মনে করেন বুঝতেছে যে এটা H1, সেজন্য সে বড় বড় করে লিখতেছে, কিন্তু এই এডিটরটা সেটা বুঝে না। ধরেন আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে H1টা লিখি নাই, শুধু H লিখছি। আমি রিলোড দেই, একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে এখানে। এটার মানে কি, এটা একটা ফল্ট বা একটা এরর। ব্রাউজার তো সেটা বুঝতেছে না, ব্রাউজার মনে করতেছে আমার এখানে H1 ওপেন হয়েছে, সে এখানে খুঁজতেছে। এর এগুলোর পরে, মানে এই লেখাটার পরে এই H1 এর পর সে আবার H1 ক্লোজ কোথায় হয়েছে সেটা ব্রাউজার খুঁজতেছে। সে তো H1 ক্লোজ কোথায় হয়েছে খুঁজে পাইতেছে না। সে শুধু পাইছিল যে এই যে এইচ, এই স্ল্যাশ এইচ পাইছে, কিন্তু H1 তো আর পায় নাই। তখন H1 আবার পাবে, তখন আবার এখানে ছোট হয়ে যাবে। দেখেন, যেহেতু ব্রাউজার এগুলা বুঝতেছে, বুঝে কাজ করতেছে, কিন্তু আমাদের যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা নিজেও বুঝে না, আমাদের বোঝাতে পারে না। কারণ দেখেন এই লেখাটাও যেরকম ট্যাগ, এটা কিন্তু একটা পাওয়ারের ট্যাগ বা একটা এইচটিএমএল কোডিং এর ট্যাগ বা একটা ল্যাঙ্গুয়েজের ট্যাগ। কিন্তু এই লেখাগুলো যেমন দেখা যাচ্ছে, এটা সেমন তেমনই দেখা যাচ্ছে। জন্য ও আমাদের ভুলগুলো বোঝাতে পারবে না। একটা ভালো একটা আর একটা কোড এডিটর আছে, আমি আগে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে দেখাই। দেখেন প্রথমে আপনাদের দেখাইছিলাম এটা। দেখেন আমি যদি এখানে H1 লিখি, লিখে শুধু প্রেস করি, দেখেন অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। আবার দেখেন আমি যদি শুধুমাত্র H1 লিখে ইন্টার দেই, তাও দেখেন HTML এই H1 ওপেনও হচ্ছে, আবার ক্লোজ হয়ে যাচ্ছে অটোমেটিক। এখন আমি যদি আপনাদের এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে শিখাই কোড করা, তাহলে কিন্তু আপনারা এই যে এরকম ফল্ট গুলা হয়েছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কিভাবে আমি এটা ক্রিয়েট করলাম, ওপেন করলাম, কিভাবে ক্লোজ করলাম, এগুলো আপনারা বুঝতে পারবেন না। না বুঝতে পারলে কি হবে, এই এরর খাবেন, ফল্ট হবে। এখানে ফল্ট হওয়ার পর ব্রাউজার বুঝবে না, কোডিং এ সমস্যা হবে, নানা সমস্যা। তো নতুন অবস্থায় বা বেগিনার হিসেবে কোড করার জন্য আমি একটা বেস্ট সফটওয়্যার মনে করি। বেস্ট সফটওয়্যারটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। সফটওয়্যারটা আমি আপনাদের দেখাই, দেখেন নোটপ্যাড প্লাস, এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমি আপনার ব্রাউজারে সার্চ দিয়েও দেখেন নোটপ্যাড প্লাস প্লাস, এই যে আইকনটা হচ্ছে এই যে এরকম। নোটপ্যাড প্লাস প্লাস আইকনটা হচ্ছে এরকম। আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস লিখলে এই যেখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড অপশনে গেলে এই যেখানে ভার্সন আছে অনেকগুলো, কোন ভার্সন নেবেন যে কোনো একটা নিলেও হবে। ডাউনলোড নোটপ্যাড, এই যে ডাউনলোড, ডাউনলোড ক্লিক করলে এখানে ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যায়। আমি ক্লোজ করে দিই, আমার আছে। ওকে, তো এখন আমরা নোটপ্যাডটা ওপেন করে ওই ফাইলটা ওপেন করব। এই ফাইলটা ওপেন করব, নোটপ্যাড নিয়ে ছেড়ে দেই। দেখেন ছেড়ে দেওয়ার পর, সরি, নোটপ্যাড নিয়ে ফাইলটা ছেড়ে দিই। দেখেন এখন দেখেন এই নোটপ্যাড আর এই নোটপ্যাডের পার্থক্য দেখেন, এই দুইটা
এই নোটপ্যাডটা দেখেন কোড চিনে, মানে এই এইচটিএমএল কোড এই চিনে, তার জন্য যখন এখানে ক্লিক করা হচ্ছে ও দেখাচ্ছে আমি এখানে শেষ হয়েছি, এখানে ওপেন হয়েছি। আবার এই কালারটাও চেঞ্জ করে দিছে ও। কিন্তু আমাদের এই নোটপ্যাডটা চিনে না, কারণ এর মধ্যে কোনো সফটওয়্যারে দেওয়া নাই বা এর সফটওয়্যারে লেখা মানে কোড করা নাই যে এগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড বা এইচটিএমএল কোড। কিন্তু এর এখানে করা আছে যে এগুলা এইচটিএমএল কোড তুমি এরকম দেখাবা বা এই কালারটা চেঞ্জ করে দিবা। সেজন্য আমাদের কি হবে, কোড করতে সুবিধা হবে। ধরেন আমি এখানে একটা এরর ওইটার মতো একটা ফল্ট লিখি, দেখেন ভুল লিখলাম, এই দেখেন একটা লাল দাগ চলে আসছে, মানে এটা ওপেন যে হয়েছে ক্লোজ হয় নাই, সেজন্য একটা লাল দাগ চলে আসছে ক্লোজ হওয়ার জায়গায়। এখানে আমি আবার ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর দেখেন এটা সুন্দরভাবে ক্লোজ হয়ে গেছে। এবং এখানে ক্লিক করার পর দেখাচ্ছে আমি এখানে ওপেন হয়েছি, এখানে ক্লোজ হয়েছে। আবার যদি ধরেন আমি এখানে আরেকটা H1 নেই, এখানে আরো একটা H1 নিলাম আমি, এখন যদি আমি এখানে ক্লিক করি ও কিন্তু এখানে দেখাবে, ও কিন্তু আর এইখানে দেখাবে না। যদি আমি একে ক্লিক করি ও দেখাবে আমি এখানেই ওপেন হয়েছিলাম, এখানেই ক্লোজ হয়ে গেছি। আর যদি একে ক্লিক করি ও দেখাবে এখানে ওপেন হয়েছি আর এখানে এসে ক্লোজ হয়ে গেছি, যা আমাদের এই নোটপ্যাডটা বোঝাতে পারবে না। সেজন্য এই নোটপ্যাডে কাজ করা একটা সমস্যা। সেজন্য আমরা এই নোটপ্যাডে কাজ করব না, ক্লোজ করি সফটওয়্যারটা, আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব। আমরা আরো কিছু কোড দেখি বা ট্যাগ দেখি, যেমন এই যে একটা H1, H1 মানে কি, H1 হচ্ছে বা H হচ্ছে একটা হেডার ট্যাগ। ওকে, H হচ্ছে হেডার ট্যাগ। হেডার ট্যাগ গুলো কি হয়, আমাদের বড় হয় বা আমাদের লেখার যে উপরে থাকে, দেখেন বড় বড় হেডিং দেওয়া থাকে, বড় বড় লেখা থাকে, ওগুলাকে H1 বা হেডার ট্যাগ বলে। তো আমরা আরো কিছু ট্যাগ দেখি, যেমন H1 এ কিন্তু আরো কিছু ট্যাগ আছে, যেমন H2, H3, H4, এভাবে করে H6 পর্যন্ত ট্যাগ আছে। আমরা দেখি, এটা কপি করে নেই, H2 টা কেমন দেখি, পেস্ট করে দেই। দেখেন H2 লিখি, তারপর H3 লিখলাম। দেখেন এখন ব্রাউজারে রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখেন এই যে এটা H1 সবচেয়ে বড়, H2 তার থেকে ছোট, আর H3 সবচেয়ে ছোট। আর তার থেকে ছোট আমাদের পি ট্যাগ বা হলো যেটা ডিফল্ট যেটা লিখলাম আমরা, এই যে এগুলো সবচেয়ে ছোট, কারণ এগুলো কোনো স্টাইল ডিফাইন আমরা করিনি। ওকে, আমরা আরো H1 এই ট্যাগ গুলা হেডার ট্যাগ গুলো আরো লিখি, H4, H1, H2, H3, H4, H5, H6, এই পর্যন্তই আমাদের হেডার ট্যাগ আছে বা হেডিং ট্যাগ আছে। দেখি আমরা ব্রাউজার রিলোড দেই, এই দেখেন এটা H1, এটা H2, এটা H3, এটা H4, H5, H6, এই যে এটা H6। আপনারা দেখতে পারলেন H6টা সবচেয়ে ছোট ফন্ট, মানে এখন পর্যন্ত যেগুলো ফন্ট আমরা লেখা আছে, টেক্সট লেখা আছে, সবচেয়ে ছোট টেক্সট এটা। আরো কিছু ট্যাগ আছে, তবে আমরা এই যে আমরা এইভাবে যে কোড করতেছি ঢালাও ভাবে, এটা কিন্তু HTML এর সঠিক গঠন না বা স্ট্রাকচার না বা সঠিক নিয়ম না। HTML লেখার বা HTML কোড লেখার সঠিক নিয়ম হচ্ছে HTML এর যে ট্যাগ আছে, HTML আলাদা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে এই সব কিছু লিখতে হবে। আমরা HTML ওপেন করব, ক্লোজ করলাম, ক্লোজ করার পর ভিতরে একটা ট্যাগ ওপেন করব, হেড ট্যাগ, হেড ট্যাগ ওপেন করলাম, ক্লোজ করব, হেড ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ওপেন করব, একটা বডি ওপেন, বডি ক্লোজ, বডি ওপেন করলাম, ক্লোজ করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের হেড ট্যাগ, বডি ট্যাগ আর HTML ট্যাগ। আমরা যা যা কোডিং করব, ঠিক আছে, এই যা যা কোডিং করব সব কোড থাকবে আমাদের এই HTML এর ভিতরে। বডির ভিতরে থাকবে আমাদের ডিজাইন এবং হেডের ভিতরে থাকবে আমাদের টাইটেল, তারপর হেডের ভিতরে থাকবে আমাদের CSS ফাইল লিঙ্ক, তারপরে ফাইলের যে লিঙ্কের যে ইয়াগুলা সেগুলা থাকবে হেডের ভিতর। আর আমাদের মূল যে ডিজাইনটা, যেমন এই যেগুলা মূল ডিজাইন গুলা বা মূল ইন্টারফেস বা মূল যা কাজ, মূল স্ট্রাকচার সবকিছু থাকবে আমাদের বডির ভিতরে। তাই আমরা বডির ভিতরে এগুলো দিয়ে দেই, বডির ভিতরে আমরা পেস্ট করে দিলাম এটা। এই পর্যন্ত নিয়ে টেম্পি। ওকে, দেখেন আমরা বডির ভিতরে এই সবগুলা নিয়ে নিছি।
এই যেটা বডির ভিতর H1 H2 H4 H5 H6 সব নেওয়া হয়েছে। আমরা আরো কিছু কোড দেখবো, তার আগে আমরা ব্রাউজার থেকে ঘুরে দেখে আসি। দেখেন, রিলোড দেই, কোনো চেঞ্জ নাই, আগে যা আসলো তাই, শুধুমাত্র আমরা স্ট্রাকচারটা ঠিকভাবে লিখছি। স্ট্রাকচার ঠিকভাবে লেখার কারণে কোনো চেঞ্জ তো হওয়ার কথা না, কারণ স্ট্রাকচার ঠিকভাবে লিখছি, আগে যে স্টাইল ছিল সেই স্টাইলেই এগুলা আসবে। আমরা দারাজের ওয়েবসাইটটা ভিজিট করি। দেখেন, এখানে দারাজের নাম দেওয়া আছে, যেমন দারাজ হোম পেজ, আবার দারাজের একটা লোগো দেওয়া আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো লোগো নাই, আবার আমাদের ওয়েবসাইটের নামও ডিফাইন করা নেই। তো আমি যদি এখন চাই আমাদের ওয়েবসাইটের নাম ডিফাইন করব, ধরেন আমি নেম ডিফাইন করলাম ওয়েবসাইটের, যেমন নেম কি দিব, কোডার্স ট্রাম্প কাট, ধরেন আমি এটা আমাদের ওয়েবসাইটের নেম ডিফাইন করলাম। ওকে, কিন্তু আমি এখানে বুঝতেছি এটা আমি আমাদের ওয়েবসাইটের নেম ডিফাইন করছি। আমি আর ব্রাউজারে দিয়ে দেখাই। দেখেন, আমি এখানে বুঝতেছি আমি আমাদের ওয়েবসাইট নেম ডিফাইন করছি, কিন্তু আমাদের ব্রাউজার তো সেটা বুঝছে না যে আপনি ওয়েবসাইটের নেম ডিফাইন করছেন। ব্রাউজারকে বোঝানোর জন্য একটা ট্যাগ আছে যে আমরা ওয়েবসাইটের নেম দিব, এটা সেই ট্যাগ আমাদের ব্রাউজার বুঝে, এবং সেই ট্যাগ বুঝে ট্যাগের মধ্যে যা লেখা থাকে সেই ট্যাগকে ব্রাউজার আমাদের ওয়েবসাইটের মধ্যে নাম হিসেবে শো করে। সো এই ট্যাগটার নাম হলো টাইটেল ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমরা আমাদের এই যে এই নামটা কপি করে দিয়ে দেই। এখন আমরা ব্রাউজারে যাই, যে রিফ্রেশ দেই, দেখেন এই যে আমাদের ওয়েবসাইটের নাম চেঞ্জ হয়ে গেছে, কোডাস ট্রাম্প কাট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই টাইটেলটাকে এখানে রাখবো না, কারণ আমরা প্রথমে বললাম যে টাইটেল, তারপর সিএসএস ফাইল, যেগুলো লিঙ্ক ফাইল, যেগুলা মানে বডির বাইরের কাজ, যেগুলা ওগুলা বডিতে থাকবে না, ওগুলা হেডের মধ্যে থাকবে। আমরা কাট করে হেডের মধ্যে নিয়ে রাখি এটাকে। এমন না যে এটা এখানে রাখলে কাজ করবে না, কাজ করবে না, আপনি এটা যেখানে রাখেন। আমি যেটা বাইরেও দেই, দেখেন আমি এটা বাইরেও নিয়ে দেই টাইটেলটাকে, এটা কিন্তু বাইরে দিলাম, এটা কিন্তু এইচটিএমএল এর বাইরে, এইচটিএমএল বাইরে কিন্তু দিচ্ছি এটা। রিলোড দেই, দেখেন তাও সেম। বাইরে দেওয়ার কারণ, ভিতরে দেওয়ার কারণ কি, ওই যে নিয়ম হচ্ছে ভিতরে দেওয়া, আমি ভিতরে দিব। ওকে, তারপর এই যে আমার ওয়েবসাইটের লোগো দেওয়া দেখবো। লোগোটা আজকে দেখবো না, লোগোটা আরেকদিন দেখবো। লোগোটা হলো ফেভিকন দেওয়া লাগে, এখানে আর একটা ফাইল অ্যাড করা লাগে, সিএসএস ফাইল বা ফেভিকন ফাইল, ইমেজ ফাইল অ্যাড করা লাগে, ওইটা আমরা আরেকদিন দেখবো। আজকে আরো কিছু ট্যাগ দেখে আর একটা ট্যাগ ওপেন করি আমরা। ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। পি ট্যাগ ওপেন করি, ক্লোজ করবো, সরি, পি ট্যাগ ওপেন করবো, ক্লোজ করবো পি ট্যাগ। দেখেন, এখন আমি পি ট্যাগের ভিতরে যাই দেই, কাট করে দেই, কাট করে এখানে পেস্ট করে দিই পি ট্যাগের মধ্যে, বা আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি, তাই ভালো হয়। লরেন, আমি কিছু ডামি টেক্সট দিই এখান থেকে। দেখেন, এখানে ডামি টেক্সট দিলাম। ডামি মানে হলো এগুলা এমনিতে ব্যবহার করার জন্য টেক্সট। দেখেন, ডামি টেক্সট দেওয়ার পর আমার এখন পি ট্যাগটা দেওয়া আছে, ডামি টেক্সট দিলাম পি ট্যাগের মাঝখানে। এখন আমাদের ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা রিলোড করে দেখি। দেখেন, আমাদের ব্রাউজারের ওয়েবসাইটে কিন্তু একটা লেখা চলে আসছে। এই লেখাটা কিন্তু কিরকম, আমরা যে কোনো ট্যাগ ছাড়া দেখছিলাম প্রথমে, এই দেখেন ট্যাগ ছাড়া লিখলাম প্রথমে, এই লেখা আর এই লেখাটা কিন্তু প্রায় সেম। প্রায় সেম বলতে কি দুইটা সেম, তার কারণ আমরা যখন কোনো ট্যাগ ছাড়া ব্রাউজারে কিছু লিখি, ব্রাউজার ওকে একটা নিজস্ব ডিফল্ট একটা স্টাইল দিয়ে দেয়। স্টাইল দিয়ে দেওয়ার কারণ কি, কোনো স্টাইল না থাকলে টেক্সটটা একদম খারাপ লাগবে দেখতে, সেজন্য ব্রাউজার তাকে ডিফল্ট একটা স্টাইল দিয়ে দেয়। যেমন পি, এই পি হলো প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের স্টাইলটা ডিফল্ট ভাবে ব্রাউজার দিয়ে দেয়। আমরা আরো কিছু ট্যাগ দেখি। আচ্ছা, তার আগে আমরা দেখবো, এই যে দেখেন আমাদের ব্রাউজারে যখন আমরা আসলাম, তখন দেখেন এটা একটা ভাঙ্গা এখানে হয়েছে, তারপর এখানে আরেকটা ভাঙ্গা হয়েছে, এখানে আরেকটা ভাঙ্গা, মানে তিনটা লাইন হয়েছে এখানে। আর আমাদের কোডে দেখেন 1 2 3 4 5 6 ছয়টা লাইন হয়েছে, কিন্তু এখানে তিনটা লাইন। এর কারণ কি, আমাদের ওয়েবসাইটে আমরা ইন্সপেক্টে যাই, যখন আমরা রেজুলেশন হাই রেজুলেশন করবো, বা যারা হাই রেজুলেশন, যারা 4K দেখবে, 4K মনিটরে দেখবে,
তাদের দেখেন তাদের কিন্তু এক লাইনে হয়ে গেছে। তার কারণ কি, তাদের মনিটর রেজলিউশন বেশি, তারা মনিটরের মধ্যে বেশি এলিমেন্ট দেখতে পারবে একই মনিটরের মধ্যে, ছোট জায়গার মধ্যে তাদের মনিটর রেজলিউশন বেশি। আবার যারা ছোট মনিটরে দেখবে, যেমন ধরেন ল্যাপটপে দেখবে, ট্যাবলেটে দেখবে বা ছোট কিছুতে দেখবে, তখন দেখেন এটা আস্তে আস্তে লেখাটা বাড়তিছে। এটা হয় কিসের জন্য, ব্রাউজার রেসপন্সিভনেস বা ওয়েবসাইট যে রেসপন্সিভ হয় সেই কারণে এটা ওইরকম হয়। যখন বড় হবে তখন দেখেন এই টেক্সটগুলো বড় হয়েছে, ছোট হয়ে গেছে যখন দেখেন এই টেক্সটগুলো ছোট হয়ে গেছে। তারপর এগুলাও কিন্তু একদম মানে অনেকগুলো লাইনে চলে আসতেছে। প্রথমে কিন্তু 2 লাইন 1 লাইন আসছে, তারপর যখন ছোট হচ্ছে তখন জায়গা পাচ্ছে না, জায়গা না পাওয়ার জন্য কি হচ্ছে, সেগুলা একদম ভেঙে ভেঙে অনেকগুলো লাইনে চলে আসতেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এরকম প্রথম থেকেই বড় থাকবে না, প্রথম থেকে একদম ভেঙে দিব, আমরা একদম যেমন চাই সেরকম করে দিব। সেজন্য কি করতে হবে, আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, ব্রেকডাউন ট্যাগ। ব্রেকডাউন ট্যাগ আমরা ওপেন করব, এখানে ক্লোজের একটা সিঙ্গেল ট্যাগ, আমরা এটাকে কপি করি। তার আগে ব্রাউজারে গিয়ে দেখে আসি আমরা। এই দেখেন, এই যে লোরেন্সন সিম্পলি ডায়ামেট্রিক্স এন্ড পেইন্টিং, এই দেখেন এখানে এসে ভেঙে গেছে। এরপরে আবার এইখান থেকে শুরু হয়েছে। তার কারণ কি, আমি এখানে বিয়ার ট্যাগ ব্রেকডাউন ট্যাগ দিয়ে রাখছি, সেজন্য এখান থেকে ভেঙে গেছে। আমি সবগুলোতে দিয়ে দিই একটা করে, সবগুলোতে আমি ব্রেকডাউন ট্যাগ দিয়ে দিচ্ছি একটা করে। এখন দেখেন ব্রাউজারে আসি, দেখেন একদম আমাদের যেরকম আমরা লিখেছিলাম ওই রকমই চলে আসছে। আবার আমরা যদি চাই এটাকে যখন ছোট করব, যখন এটা ছোট হবে তখন দেখেন একদম রেসপন্সিভ। বড় হলেও ছোট এরকম থাকবে, যখন ছোট হবে তখন আবার ওই ওই ম্যাক্স যে সাইজটা আছে, ম্যাক্স রেজলিউশন মানে অতটুক যে সাইজটা আছে তার যখন ছোট হবে তার থেকে, তখন সেটা ভেঙে আরো ছোট হয়ে যাবে, আরো অনেকগুলো লাইন তৈরি হয়ে যাবে। ওকে, আমরা আরো একটা ট্যাগ দেখবো। এই ট্যাগের নাম হচ্ছে প্রি ট্যাগ। এই যে পি যেমন প্যারাগ্রাফ, এর ট্যাগের নাম হচ্ছে প্রি, পি আর ই লিখবো আমরা, পি আর ই। আর এখন বিয়ার ট্যাগগুলো মুছে দিব। এই ট্যাগে আমাদের বিয়ার ট্যাগটার দরকার নেই, ব্রেকডাউন ট্যাগটার দরকার নেই। ব্রেকডাউন ট্যাগ ছাড়াই আমরা এটাকে যা যা লিখবো, যেইভাবে লিখবো সেইভাবে আমাদের ওয়েবসাইট শো করবে। আমরা সেভ দিয়ে ব্রাউজারটা রিলোড দিয়ে দেখি, রিলোড দিলাম ব্রাউজারটা। এখন নিচে যাই, দেখেন এই যে আমাদের ফন্টটা আছে, ফন্টটাও পর্যন্ত আমাদের ওই রকম হয়ে গেছে। এই যে আমাদের টেক্সট এডিটরে যেরকম ফন্ট, দেখেন একদম সেম ফন্টটা এখানে চলেও আসছে। আবার আমাদের এই যে আমরা এখানে টেক্সট এডিটরে যেভাবে লিখছিলাম ব্রেকডাউন ট্যাগ ছাড়া, ওই সেম ভাঙা সেম স্টাইলে, যেখানে একটা স্পেস এখানে স্পেস, ওইভাবেই আমাদের ব্রাউজারেও চলে আসতেছে। আবার এইটা কি হচ্ছে দেখেন, যখন এটা যখন ছোট হবে, আমাদের রেজলিউশন যখন ছোট হবে, ধরেন এই যে পি টেক আমি ব্রেকডাউন দিয়ে লিখলাম, যখন এটা ছোট হয় তখন পি টেকটা আরো বড় হয়ে যায়, আরো অনেকগুলো লাইন নেই। কিন্তু ওই প্রি টেকটা যেটা আমি কেবল লিখলাম, ওইটা দেখেন ও কিন্তু ওই সাইজেই আছে, আরো ওই সাইজ থেকে আরো ছোট হচ্ছে, মানে ওই সাইজ থেকে আরো ছোট হচ্ছে, কিন্তু ও আর বড় হচ্ছে না বা ভাঙতেছে না, ভেঙে আরো লাইন তৈরি করতেছে না, শুধুমাত্র ছোটই হচ্ছে এটা। ওকে, আমরা আরো কিছু ট্যাগ দেখি। এটাই কপি করে নেই। আমরা এখানে ব্রেকডাউন ট্যাগ ব্যবহার করে এটা নামিয়ে দিয়েছি, নামিয়ে না দিলে পরে বুঝতে অসুবিধা হবে। ওটা কপি করি, আরেকটা কপি করে। এই ট্যাগটার নাম হলো বি ট্যাগ। বি মানে কি, বোল্ড। আমরা যারা মাইক্রোসফট এক্সেল বা হলো মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করছি তারা এগুলো জানি। বি মানে হচ্ছে বোল্ড, আই মানে ইটালিক, ইউ মানে আন্ডারলাইন, এগুলো আমরা জানি। এখন আমরা ওয়েবসাইটে আসি, দেখেন এই যে এটা বোল্ড হয়ে গেছে। আবার যদি আমরা এখন চাই এটা ইটালিক করব, ইটালিক করতে হলে আমরা কি দিব, আই, এখানে লিখবো আমরা আই। তারপর বিয়ার ট্যাগটা ব্রেকডাউন ট্যাগটাও দিয়ে দিই এখানে, যেহেতু ভেঙে যায়, আই দিলাম। দেখেন এই যে এটা ইটালিক হয়ে গেছে। আবার আরেকটা ট্যাগ আছে স্ট্রং। স্ট্রং ট্যাগটা কি করে দেখেন, স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগ এখানে কপি করে এখানে পেস্ট করে দিই। আবার স্ট্রং ট্যাগ কি করে দেখেন, রিলোড দেই, এই বোল্ড ট্যাগ যেরকম এই স্ট্রং ট্যাগের কাজও সেরকম। বোল্ড আর স্ট্রং দুইটা প্রায় একই, প্রায় বলতে কি দুইটাই এক। আমরা আরো একটা ট্যাগ দেখি,
আমরা আই দেখলাম, তারপর বি দেখলাম, এখন দেখবো ইউ। ইউ মানে কি? আন্ডারলাইন। আমরা আগে থেকে জানি ইউ মানে কি, আন্ডারলাইন। যারা মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করছেন, বেসিক যারা ব্যবহার করছেন, ফন্ট স্টাইল, এগুলোর বেসিক ফন্ট স্টাইল। ওকে, দেখেন এই যে ইউ দিলাম, ইউতে আন্ডারলাইন। এখন ব্রাউজারে রিফ্রেশ দেই, দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ, এটা ইটালিক, এটা স্ট্রং ট্যাগ, এটা আন্ডারলাইন ট্যাগ। আরো একটা ট্যাগ আছে দেখাই, ট্যাগটার নাম হচ্ছে আমি এখান থেকে কপি করে নিই। ট্যাগটার নাম হচ্ছে এস। এস মানে কি জানেন? এস মানে হচ্ছে এই দেখেন, এটা কিন্তু আন্ডারলাইন, এটা ওভারলাইন, আর টেক্সটের উপর দিয়ে লাইন চলে আসতেছে, এটা হলো ওভারলাইন। আর একটা ট্যাগ আছে, এই ট্যাগের নাম হচ্ছে ডেল, DEL, ডেল। কপি করে এখানে পেস্ট করে দেই, দেখেন ডেল ওপেন, ডেল ক্লোজ। এখন ব্রাউজারে যাই, দেখেন সেম, এই এস যেরকম ডেলটাও সেরকম। যেমন বোল্ড আর স্ট্রং যেরকম এক, এই ডেল আর হলো আপনার এস আর ডেল দুইটা এক। ওকে, এখন আমরা চাচ্ছি যে হলো আমাদের ব্রাউজারে শুধু এরকম লেখা থাকলে তো ভালো লাগে না। দারাজে যেমন মনে করেন এখানে বাটন আছে, আমরা ক্লিক করলে একটা বাটনে একটা পেজ ওপেন হচ্ছে, অন্য একটা পেজ আছে। আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটেও সেরকম পেজ থাকবে, সেরকম বাটন থাকবে। সেটা তৈরি করার জন্য আমাদের একটা পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার জন্য একটা ফাইল তৈরি করতে হবে ডেডিকেটেড ভাবে, আর একটা আলাদা ফাইল। আমরা আগে একটা ফাইল তৈরি করে নিই। আমরা আমাদের ওয়েবসাইটের যে মূল ফোল্ডারটা আছে সেখানে চলে আসলাম, একটা ফাইল ক্রিয়েট করব নিউজ দিয়ে, টেক্সট ডকুমেন্ট, এটা রিনেম করব। এখানে লিখবো আমরা অ্যাবাউট পেজ, কারণ আমরা অ্যাবাউট পেজ বানাবো, অ্যাবাউট ডট এইচটিএমএল। পেজ দেই, দেখেন আরেকটা আমাদের ওয়েব ফাইল তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে একটা বাটন থাকবে, বাটনটা ব্যবহার করার জন্য কি করতে হবে? একটা ট্যাগ ব্যবহার করতে হবে বাটনের জন্য। ট্যাগটার নাম হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ ওপেন করলাম, ক্লোজ করব, এটা ক্লোজ। এখন আমরা এখানে যদি কিছু লিখি সেটা বাটন হয়ে যাবে। ধরেন আমি এখানে ইউটিউব লিখলাম, এখন এটা একটা বাটন হয়ে যাবে। দেখেন এই যে এটা এখন ক্লিক করলে কাজ করতেছে না, করবেও না। কাজ না করার কারণ কি? আমি এটা বাটন বানাইছি, আমি তো বুঝলাম ইউটিউব লিখছি বাটন হয়েছে, কিন্তু ইউটিউব যে এটা ক্লিক করলে যে ইউটিউব চালু হবে বা এখানে ক্লিক করলে যে কি হবে সেটা তো আমি লিখে দিই নাই কি হবে। তার জন্য এখানে যদি লিঙ্ক নিতে চাই আমি ইউটিউবের, যেখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, তার জন্য একটা হাইপার রেফারেল লিঙ্ক এই ট্যাগের জন্য দেওয়া থাকে। তো আমি সেই লিঙ্কটা এখানে লিখে দিই। আমি এখানে লিখবো https youtube.com, তার আগে www.youtube.com। এখন সেভ দেই, সেভ দিয়ে আমাদের ব্রাউজারে যাই, দেখেন এখন এটাকে আন্ডারলাইন চলে আসে, বাটনের মতো হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, মনে হয় আমাদের লিঙ্কে কোনো ভুল আছে। ও, এখানে আমার একটা দেই নেই। এখন দেখি, না, আমরা ইউটিউব থেকে লিঙ্কটা কপি করে আনি। দেখেন ইউটিউব থেকে লিঙ্ক কপি করলাম, দেখেন এখন এই লিঙ্কটা দেই আমি, দেওয়ার পর এই দেখেন আমরা এইচটিটিপি এখানে ভুল করছিলাম কি, আমরা পরে দিছিলাম, এটা কিন্তু আগে হবে, এটা আগে হবে, আমরা পরে দিছিলাম। আচ্ছা হোক, এখন আমরা এটা ঠিক থাকলেই হলো, এটা ঠিক হলেই আমাদের জন্য ঠিক আছে। সেভ দেই, সেভ দেওয়ার পর এখন আমরা আমাদের ব্রাউজারে আসি। দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি না, এই যে ইউটিউব বাটনটা, এটা নামাই দেয় নিচে বাটনটা, বিয়ার দেই দুইটা, বিয়ার দুইটা ব্রেকডাউন দিয়ে নিচে নামাই দেই, তিনটা দিলাম। দেখেন এটা এখন নিচে চলে আসে বাটনটা, দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন বাটনটা নিচে চলে আসলে। এখন যদি আমি বাটনটাকে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন কি হয়, এই যে আমাদের ইউটিউবটা ওপেন হয়ে গেছে। ওকে, কারণ আমরা এখানে আমাদের ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছি। এখন যদি চাই আমি এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক দিব, ফেসবুক। এখন আমি সেভ দিই, ব্রাউজারে রিলোড করি, যতই আমার এখানে ইউটিউব লেখা আছে আমি কিন্তু এখানে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। ইউটিউব এখানে লিখে রাখছি আমি, কিন্তু এখানে ফেসবুকের লিঙ্ক লিখে রাখছি।
এখানে আমি যদি ক্লিক করি, দেখেন ফেসবুকটা ওপেন হয়ে গেল। তার কারণ এখানে যত ইউটিউব লেখা থাক, এখানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। এখানে যদি অন্য কিছু লেখা থাকে, যেমন হ্যালো, এখানে কি আসবে? ক্লিক করার পর ফেসবুক, কারণ বাটনটায় সেট করা আছে, বাটনটায় ক্লিক করলে ফেসবুক ওপেন হবে। তো আমি চাচ্ছি ফেসবুক ওপেন হবে, কিন্তু এখানে ক্লিক করলে এই যে এই পেজটার মধ্যে ওপেন হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে না, এই পেজ ওপেন হবে না, আলাদা আর একটা পেজ ওপেন হবে। যেমন আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আলাদা একটা পেজ এখানে আসবে, আসার পর এইখানে এই পেজটাতে আমার ফেসবুক ওপেন হবে। সেজন্য কি করতে হবে? সেজন্য আমরা কোডে যাই। কোডে যাওয়ার পর এখানে লিখবো টার্গেট, টার্গেট, তারপর সেমিকোলন দিব, দেওয়ার পর এখানে লিখবো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক পেজে ওপেন হবে, টার্গেটটা ব্ল্যাঙ্ক পেজে ওপেন হবে, মানে ক্লিক করার পরে লিঙ্কটা ব্ল্যাঙ্ক পেজে ওপেন হবে। এখন আমরা রিলোড দেই, দেখেন হ্যালোতে যখন ক্লিক করব, হ্যালোতে ক্লিক করার পর দেখেন ফেসবুকটা আলাদা পেজে ওপেন হয়ে গেল। ওকে, এটা এখন আমরা ক্লোজ করে দিই, ফেসবুকটা আলাদা পেজে ওপেন হয়ে গেল। আমরা চাচ্ছি যে ফেসবুক থাকবে না আমাদের এখানে, আমাদের এখানে একটা অ্যাবাউট পেজ থাকবে, যেটা অ্যাবাউট পেজের যে আমাদের ফাইলটা বানাইলাম, অ্যাবাউট পেজটা ওপেন হবে। আমরা লিখলাম এখানে ক্লিক টু ভিজিট অ্যাবাউট পেজ, লিখলাম কি এখানে ক্লিক টু ভিজিট অ্যাবাউট পেজ। আর আমরা চাচ্ছি যে না, এটা আলাদাভাবে ওপেন হবে না, এটা সেলফ ওপেন হবে, মানে ওইটার মধ্যেই ওপেন হবে, মানে এখানে ক্লিক করলে এই পেজেই ওপেন হবে, আলাদা পেজ যাবে না। সেটার জন্য আমরা সেলফের এটা ইউজ করতে পারি, বা এই ট্যাগটা রিমুভ করে দিতে পারি, টার্গেটটা। আর আমরা এই এইচআরএফ হিসাবে এই ফেসবুক তো দিবই না, ফেসবুক দিলে আমাদের এখানে ক্লিক করলে ফেসবুক ওপেন হয়ে যাবে। আমরা এখানে দিব, আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম এখানে, এই যে ফাইলটা ক্রিয়েট করলাম, এই ফাইলটার নেম দিব এখানে। তোমরা এখানে কি ফাইল নেম দিয়েছিলাম? অ্যাবাউট ডট এইচটিএমএল। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ক্লিক টু ভিজিট অ্যাবাউট পেজ। এখন যেখানে ক্লিক করি, দেখেন এই যে এখানে দেখেন অ্যাবাউট পেজটা কিন্তু চলে আসছে, মানে এই যে এই ফাইলটা ওপেন হয়ে গেছে আমাদের ব্রাউজারে। এই ফাইলটাতে কিছু নাই, কারণ আমরা ফাইলটাতে কেবল বানাইলাম, কিন্তু কিছু দেই নাই ফাইলে, সেজন্য কিছু দেখাচ্ছে না। ফাইলে আমরা কিছু দেই, কিছু লিখে দিই, দেখেন কিছু ডিজাইন অ্যাড করি। প্রথমে আমরা কি করব? এইচটিএমএল নিব, এইচটিএমএল ক্লোজ করব, তারপর হেড নিব, হেড ক্লোজ করব, বডিটাকে ওপেন করব, বডি ট্যাগটাকে ক্লোজ করব। এখন দেখেন হেড, এটা বডি। আমি চাচ্ছি না আমাদের ওয়েবসাইটে দুইটা নাম থাকবে, কারণ সেম ওয়েবসাইট দুইটা নাম দিব না, সেজন্য আমি এইখানের এই টাইটেলটা কপি করে নিই, কপি করে নিয়ে আমাদের অ্যাবাউট পেজেও সেই টাইটেলটাই দিয়ে দিই। দেখেন আমি আমাদের টাইটেলটা এখানে দিয়ে দিছি। আর আমরা চাই যে আমাদের অ্যাবাউট পেজে কি থাকবে? একটা হেডার থাকবে, লেখা থাকবে দিস ইজ অ্যাবাউট পেজ, ডেসক্রিপশন লেখা থাকবে নিচে, তার নিচে থাকবে একটা বাটন, যেখানে ক্লিক করলে আমাদের হোম পেজে আবার ফিরে যাবে। সেটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? একটা H1 নিতে হবে, H1 নিলাম, H1 ক্লোজ করব, দেখলাম এখানে কি অ্যাবাউট পেজ, তারপর নিচে দিব আমরা কি পি ট্যাগ, একটা পি ট্যাগ নেই, এটা ডেসক্রিপশন হিসেবে আমরা ব্যবহার করব। পি ট্যাগ ক্লোজ করলাম, এখানে কি দিব? লরেমি দেই, আমি লিখে দিই দিস ইজ orders from cards about page, this is orders from cards about page। ওকে, আমরা লিখলাম, তার নিচে আমরা কি দিব? একটা বাটন দিব, গো টু হোম পেজ বা ব্যাক টু হোম। ওকে, এটা ক্লোজ করব, দিলাম আমরা ব্যাক টু হোম। এই সাইডে কি দিব? আমরা আমাদের হোম বা হোম ফাইল যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। আমরা কি দিয়েছিলাম? ফাইলের নাম
ওয়েব ডট এইচটিএমএল। তো আমরা এখন সেভ দিয়ে ব্রাউজারকে রিলোড দেই। দেখেন আমাদের অ্যাবাউট পেজে কিন্তু লেখাগুলো চলে আসে। অ্যাবাউট পেজ, দিস প্রোডাক্ট ট্রাম্প কার্ড, অ্যাবাউট পেজ। এখন আমরা যদি এখানে ব্যাক টু হোম দেই, আমাদের হোম পেজ চলে আসতেছে। আমাদের এখানে অ্যাবাউট পেজে ক্লিক করি, অ্যাবাউট পেজে চলে আসতেছে। তো আমরা আরো কিছু ট্যাগ দেখি। ট্যাগ দেখে আজকের মতো ভিডিওটা আমরা বন্ধ করব। ট্যাগ দেখি, ট্যাগের নাম হচ্ছে মার্ক, মার্ক ক্লোজ। এখানে আমরা চাইলে কিছু লিখতে পারবো, ধরেন আমি এটাই লিখি, লিখে এখানে দেই। এখন আমরা ওয়েবসাইটে আসি, দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, মানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিছে, একটা স্টাইল দিয়ে দিছে, লেখাটা যাতে সুন্দর লাগে, একটা হাইলাইট করে দিছে এটা। ওকে, আর একটা ট্যাগ দেখি আমরা, এটাই কপি করে নেই। এখানে আমরা কি লিখবো, ওয়াটার ইজ ইকুয়াল টু এইচ, সাব ট্যাগ নিব, ট্যাগের নাম হচ্ছে সাব, ট্যাগ ক্লোজ করবো, সাব ক্লোজ করবো, ক্লোজ করে এখানে লিখবো টু, টু লেখার পর আমরা এইখানে লিখবো ও, বড়দেরও দেই। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি, দেখেন কি হয়েছে, ওয়াটার ইজ ইকুয়াল টু H2। লেখাটা কিন্তু আমাদের আসল, আমরা যখন বইয়ে যখন হাইড্রোজেন হিলিয়াম পানির যে সংকেতটা আছে সেই সংকেতটা যখন আমরা লিখি তখন কিন্তু আমরা H2 উপরে 2 দেই, তারপরে সাইডে ও লিখি। চলুন আমরা আরো কিছু ট্যাগ দেখি, যেমন OL ট্যাগ, এটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে লিস্টিং ট্যাগ এটা একটা। তারপর OL ক্লোজ করি, এর ভিতর নিব আমরা লিস্টের যে আইটেম গুলো আছে সেগুলো নিব। এটা কি, এটা হলো একটা লিস্ট, ঠিক আছে। এর ভিতরে কিন্তু আমাদের লিস্টের যে আইটেম গুলো, মানে কি কি আছে লিস্টে, যেমন নাম, রোল, শ্রেণী, তারপর সাবজেক্ট, মানে কি কি আছে লিস্ট আইটেম গুলো এখানে লিখবো। তা লিস্ট আইটেম লেখার জন্য এখানে কি লিখতে হবে, LI, মানে লিস্ট আইটেম। ওপেন করলাম, ক্লোজ করবো, LI ক্লোজ। এখন আমরা লিখলাম এখানে দিস ইজ ওয়ান, তারপর এটা কপি করে আরো দিয়ে দিই কিছু, দেখেন। এখন আমরা ব্রাউজারে যাই, এটা কিন্তু দিস ইজ ওয়ান, আমি কিন্তু শুধু দিস ওয়ানটাই লিখছি। এই 1 2 3 4 5 6 7 8 এগুলো কিন্তু আমরা লিখিনি, এগুলো অটোমেটিক চলে আসে। অটোমেটিক চলে আসার কারণ কি, আমরা ওয়েল ট্যাগ নিছি। ওয়েল হচ্ছে একটা অর্ডার লিস্ট, মানে ও অটোমেটিক, আপনি এখানে যদি 1000টা নেন, 1000টা এরকম লিস্ট আইটেম নেন, ঠিক আছে, 1000টা নেন, ও 1000টাই এইভাবে লিখে দিবে। ওকে, আমরা এগুলো কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নেই, এগুলো আমাদের দরকার নেই। ওকে, আর একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে ইউএল। এটা যেমন ওয়েল, আর একটা ট্যাগ আছে ট্যাগের নাম হচ্ছে ইউএল। ইউএল মানে কি, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট দিলে কি হয় দেখেন, এটা যেমন 1 2 আসছে, এটা কি আছে দেখেন, এটা যখন 1 2 আসতেছে অটোমেটিক, এটা কিছু আসতেছে না, কারণ এটা আনঅর্ডার, মানে অর্ডার করা না, বা অটোমেটেড যে আপনার অর্ডার লিস্ট হিসেবে আসবে, এটা 1 2 3 ওইটা, এটা আসবে না, আনঅর্ডার লিস্ট। এটাই শুধুমাত্র কোনো একটা ডিজাইন, এরকম এরকম গোল, সার্কেল, ডিস্ক বা হলো চতুর্ভুজ, এরকম কিছু একটা ডিজাইন দিয়ে দিবে আপনাদের এখানে। ওকে, আমরা একটা কাজ করতে চাচ্ছি, যেমন ধরেন এখানে কিছু লিখবো, লেখার পর তার ভিতরে লিস্টটা থাকবে, না এটা একটা নাম, তার ভিতরে এগুলা কিছু জিনিস থাকবে। ওইটা করতে হলে আমাদের কি করতে হবে দেখেন, আমরা ওয়েলের ভিতরে প্রথমে একটা এলআই নিব। এলআই নেওয়ার পর এলআইটা ক্লোজ করি, এলআইটা ক্লোজ করলাম। এর নাম দিব আমরা ওয়েবসাইট, ওয়েবসাইট নাম দিলাম। এর ভিতরে আমরা একটা ওয়েল খুলবো। এর ভিতরে একটা ওয়েল খোলার মানে কি হলো, আমরা একটা জিনিস নিলাম, মানে একটা লিস্ট, লিস্টের মধ্যে একটা নাম নিলাম, ঠিক আছে। ওই নামের ভিতরে আর একটা লিস্ট নিব, মানে একটা নাম থাকবে, তার ভিতরে লিস্ট থাকবে, তার ভিতরে আইটেম গুলো থাকবে। আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন ওয়েল নিলাম, তারপর এই যে আমরা যে লিস্ট আইটেম গুলো নিয়েছিলাম এগুলো কাট করে নেই,
কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেখেন এখন আমরা ব্রাউজারে আসি, দেখেন এই যে আমার ওয়েবসাইট ওয়েবসাইটের ভিতরে আমার এগুলো আছে। এখন যদি চান আপনারা এটার মধ্যেও করতে পারেন, সমস্যা নাই। তো আমরা এইটাই কপি করে নিই, ওখানে দেখেন এটা কপি করে নিলাম আমরা। কপি করে নেওয়ার পর ইউএল এটার মধ্যে পেস্ট করে দেই। এই যে যেখানে ওয়েল লেখা আছে এখানে শুধু আমরা ইউএল করে দিব। এই যে ওয়েল লেখা আছে এখানে ইউএল করে দিব, এখানে ওয়েল করা আছে ইউএল করে দিব, ওয়েল লেখা আছে ইউএল করে দিব। এখানে আমরা রিলোড দেই, দেখেন এই যে আমাদের এই যেটা ওয়েবসাইটের ভিতরে এই যে ডট 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 একটা ডিজাইন চলে আসছে। আবার যদি আমরা এখানে ডট 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 না চাই, এখানে যদি 1 2 দেই তাহলে ওয়েল দিতে পারি আমরা। এখানে ওয়েল দিতে পারি, ওয়েল দিলাম। দেখেন এই যে এই ডটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 চলে আসছে। আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য। আর আজকে ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে হয়। এইচটিএমএল ফাইল কি, আমাদের ব্রাউজার কিভাবে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, সার্ভারে কিভাবে ফাইল আপলোড দেয়, সার্ভার কিভাবে ব্রাউজারে রেসপন্স দেয়, রেসপন্স দেওয়ার পর আমরা কিভাবে ফাইলটা ব্রাউজারে পাই, ব্রাউজার কিভাবে ফাইলটা রিড করে আমাদের আউটপুট দেখায়, একটা ওয়েবসাইট দেখায়। এবং আমরা এইচটিএমএল এ কিছু ট্যাগ শিখলাম, এইচটিএমএল স্ট্রাকচার শিখলাম, এইচটিএমএল কিভাবে লিখতে হয়, এইচটিএমএল কোড কিছু লেখা শিখলাম। তারপর আমরা এ ট্যাগ দেখলাম, হাইপার লিঙ্ক ট্যাগ দেখলাম, কিভাবে ট্যাগ ক্লিক করলে অন্য একটা পেজ সুইচ হয়, যেমন অন্য একটা পেজ ওপেন হয়, এগুলো দেখলাম। আবার আমরা কিছু ট্যাগ দেখলাম, যেমন বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইটালিক ট্যাগ, তারপর আন্ডারলাইন, তারপরে যে এস ট্যাগ, ডেল ট্যাগ, ওভারলাইন, এগুলো আমরা দেখলাম। যদি আপনাদের কাছে এগুলো কোনো কোনো সমস্যা হয়ে থাকে বা আপনাদের প্র্যাকটিস করার সময় কোনো জায়গায় আটকে যান তাহলে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ গাইস ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।